এটা আমরা সবাই জানি, আন্তর্জাতিক আইন আছে যে নদীর সমস্ত অববাহিকায় একটা সমান অধিকার থাকে, কিন্তু যারা উজানে থাকে সবসময় সুবিধা নিতে চেষ্টা করে কেউ কেউ, এবং ভারত এক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা নেওয়ার চেষ্টাকারী দেশ। বাংলাদেশের ক্ষেত্রে তাদের নীতি আমরা দেখেছি, আমাদের অভিন্ন সবগুলো নদীতেই তারা কম বেশি পানির প্রবাহে বাধা সৃষ্টি করেছে, এবং এটা একটা নানান মাত্রা রূপ লাভ করছে। ঐতিহাসিকভাবে দেখলে একেবারে সেই ব্রিটিশ আমল থেকেই গঙ্গায় ব্যারেজ করার প্রথম প্রস্তাব এসেছিল নদিয়াতে, সেটা উইলকক্স সাহেবের প্রস্তাব ছিল, কিন্তু সেই উইলিয়াম উইলকক্সের প্রস্তাবে বিরোধিতা করেছিলেন কিন্তু বাংলার বড় বড় প্রকৌশলীরা, যারা পরবর্তীকালে আবার গঙ্গা ব্যারেজেরই প্রকৌশলী হয়ে উঠেছেন। যেমন এস.সি. মজুমদার, তিনি 27 যখন এই প্রস্তাব করা হয় উইলকক্সের নদিয়া ব্যারেজ, সেটা বিরোধিতা করেছিলেন, কিন্তু 48 সালে যখন গঙ্গা ব্যারেজের ডিসিশন হয় ততদিনে বাংলা বিভক্ত হয়ে গেছে, ভারত পাকিস্তান হয়ে গেছে, রাজনীতি তখন তাদের প্রকৃতি চিন্তা, দেশবোধ সব কিছু বদলে দিয়েছে, যার ফলে তারা গঙ্গা ব্যারেজেরই প্রধান প্রকৌশলীতে পরিণত হয়েছে। পাকিস্তান আমলে এটা গোপনে অনেক তৎপরতা চললেও সেইভাবে একটা সম্ভব হয়নি, কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার পরে অতি দ্রুত গঙ্গা ব্যারেজ বাস্তবায়িত হয়েছে, এবং আমরা দেখলাম যে 75 এসে এটা পরীক্ষামূলক চালু করার নামে শেষ পর্যন্ত স্থায়ী হয়েছে। এই যে এটা এখন পর্যন্ত চলছে, কখনো চুক্তি হয়, গ্যারান্টি ক্লজ একবার ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, বাকি সময়গুলোতে গ্যারান্টি ক্লজ নেই। এই যে বাংলাদেশের বাস্তবতা, আমি একটা নদী দিয়েই বোঝা যায় 54টি নদীতে কী অবস্থা আছে, সেটা আসলে প্রধানত রাজনৈতিক প্রশ্ন, সার্বভৌমত্বের প্রশ্ন। মানে পানি এখন আর কেবল পানির অধিকার, প্রকৃতির প্রশ্ন নয়, এটা একই সাথে একটা সার্বভৌমত্ব এবং রাজনৈতিক প্রশ্ন। এই প্রশ্নে আমরা সবসময় পিছিয়ে আছি, কারণ আমাদের দেশের শাসকরা তারা নিজের গদি রক্ষার জন্য তারা যে কোনো কিছু বিনিময় করতে প্রস্তুত হয়। কাজেই আমরা পানির অধিকার পাবো কি পাবো না, সেই প্রশ্নটি যেহেতু রাজনৈতিক এবং সার্বভৌমত্বের প্রশ্ন, আজকের বাংলাদেশে এটা সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের জনগণ জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে কিনা, এবং আমাদের রাজনৈতিক ব্যবস্থা জনগণকে জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ রাখার উপযোগী কিনা। এটাকে মূলত একটা রেটরিক স্লোগান নয় যে জাতীয় প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এমন একটা রাজনৈতিক ব্যবস্থা থাকা দরকার যেটা জাতীয় প্রশ্নে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারে। যদি এরকম ব্যবস্থা হয় শেখ হাসিনার মতো, যে আমরাই জমিদারি করব, বাকি সবাইকে রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুলে ফেলে দেব, তাহলে সেখানে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখা যায় না, সেই রাষ্ট্র ফেল করে। এটা প্রমাণিত হয়ে গেছে, এবং আমাদের অভ্যুত্থান আমাদেরকে সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছে যে আমরা একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ার আমরা সন্ধিক্ষণে কিংবা একটা প্রক্রিয়ার মধ্যে আছি, যেখানে আমরা আমাদের নানান বিরোধ, মত পার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, এমনকি মাঝে মাঝে সংঘাত, সব কিছু সত্ত্বেও একটা অভিন্ন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে থাকতে পারবো, সেখানেই আমরা মীমাংসা করতে পারবো। এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পলিটি নির্মাণ যদি আমরা করতে পারি, জনগণকে আমরা ঐক্যবদ্ধ রাখতে পারবো, তখন আমরা জাতীয় প্রশ্নে এমন একটা অবস্থান নিতে পারবো যেখানে ভারতও বাধ্য হবে আন্তর্জাতিক আইন মেনে আমাদের হিস্সা আমাদের বুঝিয়ে দিতে। পানির প্রবাহ যদি ঠিক না থাকে তাহলে নদীগুলো মরে যাবে। মৌলানা ভাসানী 76-এর লং মার্চে বলেছিলেন যে এই নদীর পানিতে কেবল মানুষের অধিকার নাই, নদী বেঁচে থাকার জন্য পানির দরকার আছে। পশু পাখি, সাপ, ব্যাঙ, তাদের এইখানে হক আছে। এই যে হকের প্রশ্ন, প্রকৃতির প্রশ্নটি এখন কেবলমাত্র প্রকৃতি প্রেম তো নয়, প্রকৃতির সুরক্ষারও প্রশ্ন। এটা প্রকৃতি অনুযায়ী সমস্ত পরিকল্পনা পৃথিবীকে নতুন করে সাজানোর প্রশ্ন। না হলে প্রকৃতি যে ধ্বংস হওয়ার মুখোমুখি, ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট যে একটা এই চেঞ্জের যে অবস্থাটা, এটা একটা এমার্জেন্সিতে পরিণত হয়েছে, এটা একটা জরুরি অবস্থায় পরিণত হয়েছে। এই জরুরি অবস্থাটা দুনিয়াব্যাপী এই আগ্রাসী ধনতন্ত্র, আগ্রাসী সমস্ত কিছু দখলি যে অর্থনীতি, এই দখলি অর্থনীতি থেকে আমাদেরকে যদি মুক্ত আমরা করতে না পারি বিশ্বব্যাপী, তাহলে হয়তো আমরা কোথায় যে দাঁড়াবো আমরা জানি না, কিন্তু অন্তত আমরা আমাদের ভূমিকা রাখতে পারছি কিনা। আন্তর্জাতিক পরিসরে আমাদের ভূমিকা এই দখলবাজদের থেকে পৃথিবীকে রক্ষা করা, প্রকৃতিকে রক্ষা করা, আমাদের দেশের জায়গাতেও আমরা যেন সেটা রক্ষা করতে পারি। এখন আমরা পাল্টা পদ্মা ব্যারেজ করবো কিনা, পরিবেশ প্রকৃতির প্রশ্নটি আমাদের কাছে প্রায়োরিটি হওয়া দরকার। এগেইন সুরক্ষার জায়গা থেকে না, প্রকৃতি অনুযায়ী পরিকল্পনা নেওয়ার জায়গা থেকে। এই পার্থক্যটা দৃষ্টিভঙ্গিগত,
কেননা জগৎ অ্যানথ্রোপোসেন্ট্রিক, মানুষ কেন্দ্রিক। জগৎ হওয়া দরকার প্রকৃতি কেন্দ্রিক, আমরা প্রকৃতির অংশ। এবং আমরা যে আজকে বিপ্লবের কথা বলি, আমাদের এইটাই বিশ্বাস যে বিপ্লব মানে হচ্ছে মানুষে মানুষের সম্পর্কের বদল, মানুষ এবং প্রকৃতির সম্পর্কের বদল। যদি সত্যিকার অর্থে ন্যূনতম কোনো পরিবর্তনের জায়গা আমরা চিন্তা করি, তাহলে এই পরিবর্তনের জায়গাটা আমাদের এজেন্ডার মধ্যে, কর্মসূচির মধ্যে আনতে হবে। পদ্মা ব্যারেজের পুরো প্রশ্নটি আমরা করব কিনা, এইটা একটা পরিবেশগত এবং প্রকৃতিগত প্রশ্ন। এই প্রশ্নে এক্সপার্টিসরা কথা বলবেন, আমরা আরও গবেষণা করব। যদি এটা বাংলাদেশ এবং পরিবেশগতভাবে এই জায়গা থেকে আমরা উপকৃত হই, ডেফিনেটলি আমাদের এইটা রাজনৈতিক এজেন্ডা এবং ভবিষ্যতের সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রাজনৈতিক প্রকল্পে পরিণত হওয়া দরকার। সেই বিবেচনার পরিপ্রেক্ষিতেই আরও স্পষ্ট সিদ্ধান্ত হয়তো আমরা ভবিষ্যতে নিতে পারবো। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করি যে আমি দেরিতে এসেছি, আমি আবারও দুঃখ প্রকাশ করি আমি আগে চলে যাব। আমার টাঙ্গাইলে এখন পৌঁছাতে হবে একটা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য। সব সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের সিনিয়র বিশেষজ্ঞ বুদ্ধিজীবী এবং সব পণ্ডিতরা আছেন, আমি জোর হস্তে ক্ষমা চাইছি।